হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা আলোচনা করছিলাম অ্যাটমিক রেডিয়াস, আয়নিক রেডিয়াস এই সমস্ত নিয়ে। আলোচনা আমাদের শেষ হয়নি। আমি বলেছিলাম আগের দিনকে যে কিছু এক্সেপশনাল কেস নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে। তো আজকে আমাদের আলোচনা কিছু এক্সেপশনাল কেসেস অ্যাটমিক স্ট্রাকচার এবং অ্যাটমিক রেডিয়াস এবং আয়নিক রেডিয়াস সংক্রান্ত। তবে ভিডিও শুরু করার আগে বলি যে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিওগুলো খুব ভালো করে মন দিয়ে দেখতে থাকো। তাহলে দেখো, আজকে ফার্স্ট আমি যেটা লিখব, আজকের প্রথম আলোচনা হচ্ছে গ্রুপ 13। গ্রুপ 13-এ আমরা জানি বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম অ্যান্ড থ্যালিয়াম এরা রয়েছে। আর ইন জেনারেল আমরা কি জানলাম আগের দিনকে, যে উপর থেকে নিচে নামলে আমরা দেখেছি যে জেড এফেক্টিভ কনস্ট্যান্ট থাকে, অলমোস্ট পাল্টায় না, কিন্তু নাম্বার অফ শেল এইটা ইনক্রিজ করে, একটা করে শেল ইনক্রিজ করতে থাকে ন্যাচারালি। তার ফলে যেটা হয় সেটা হচ্ছে অ্যাটমিক রেডিয়াস এটাও ইনক্রিজ করে। এবার এই জেনারেল ট্রেন্ডের একটা এক্সেপশন দেখা যায় এই জায়গাটাতে এসে। অ্যালুমিনিয়াম থেকে যখন আমরা গ্যালিয়ামে নামি তখন অ্যাটমিক রেডিয়াস বেড়ে যাওয়ার বদলে স্লাইটলি কমে যায়, খুব সামান্য পরিমাণে কমে যায়। তো ফাইনালি ট্রেন্ডটা এরকম হয় যে বোরনের পরে নেক্সট বড় যার রেডিয়াস সেটা হচ্ছে গ্যালিয়াম, তার থেকে অ্যালুমিনিয়ামের সামান্য বেশি, তাই না? নিচে নেমে গেলে যদি কমে যায় এটা, তারপরে ইন্ডিয়াম, থ্যালিয়াম অ্যাজ ইউজুয়াল যেরকম আছে সেটা। তো এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল গ্রুপ 13-এর আয়নিক রেডিয়াসের ট্রেন্ড, অ্যাটমিক রেডিয়াসের ট্রেন্ড, অ্যাটমিক রেডিয়াস। এখন কথা হচ্ছে যে এই যে এক্সেপশনটা এটা কেন বলার আগে এটা বলে রাখি যে কোনো বইতে এরকম লেখা থাকে যে অ্যালুমিনিয়াম থেকে গ্যালিয়ামে নামলে রেডিয়াস বেড়ে যাওয়ার পরিবর্তে রেডিয়াস অলমোস্ট একই থাকে, মানে রেডিয়াস কমে যায়, যেটা আমরা এখানে লিখেছি সেরকমটা অনেক বইতে লেখা থাকে না। লেখা থাকে যে গ্যালিয়াম নিয়ারলি ইকুয়াল টু অ্যালুমিনিয়াম, এরকম লেখা থাকে। এখন এটাও যদি তুমি পাও কোনো কোয়েশ্চেনের মধ্যে 4টে অপশানে যেখানে দেখলে যে এরকম আছে এটার বদলে, তাহলেও সেটা কারেক্ট। কেন কারেক্ট? কারণ এত মাইনিউট ডিফারেন্স থাকে, পিকোমিটার লেভেলে এদের রেডিয়াসের পার্থক্য আর কি। তো সেই ক্ষেত্রে এটাকে নেগলেক্ট করাই যায় আর কি। স্টিল আমরা যদি একদম প্রিসাইসলি ভাবতে চাই তাহলে খুব সামান্য কমে যায় রেডিয়াস, সেই কারণে আমরা গ্যালিয়ামকে কম রেখেছি, অ্যালুমিনিয়ামের একটু বেশি দিয়েছি ভ্যালু, ঠিক আছে? যদি তোমরা কোথাও দেখো যে গ্যালিয়াম আর অ্যালুমিনিয়ামের ব্যাসার্ধ প্রায় সমান, তাহলে সেটাও অ্যাকসেপ্টেবল। এবার কারণটা হচ্ছে যে দেখো, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা জানি যে 13 অ্যাটমিক নাম্বার, তো 1s2, 2s2, 2p6, 3s2 অ্যান্ড 3p1। এবার এটা হচ্ছে তোমার এইটুকু নিয়ন, তাহলে আমরা লিখতে পারি নিয়ন অ্যান্ড দেন 3s2, 3p1। এটা যদি নিয়ন হয় তাহলে গ্যালিয়াম ম্যাজিক নাম্বার নিশ্চয়ই মনে আছে 18 হয় এখানে, তাহলে 18 ম্যাজিক নাম্বার যদি আমরা অতিক্রম করি তাহলে 13 থেকে 13 + 18 31 হয়ে যাবে গ্যালিয়ামের অ্যাটমিক নাম্বার। তাহলে 1s2, 2s2, 2p6। দেখো লাস্ট ইলেকট্রন এন্টার করছে থার্ড শেলে, অর্থাৎ থার্ড পিরিয়ড এলিমেন্ট, এটা ফোর্থ পিরিয়ড এলিমেন্ট। ফোর্থ পিরিয়ডের মধ্যে কিন্তু 4s থেকে শুরু হয়, তারপরে নেক্সট কী থাকে 3d। আমরা প্রাথমিক আলোচনায় এগুলো করে এসেছি। তাহলে 3s2, 3p6-এর পরে আমি এটা মুছে দিচ্ছি, 3d10, তারপরে 4s2, 4p1, তাই তো? আউটার মোস্ট শেলের কনফিগারেশনটা ns2, np1 একই রকম থাকবে। এবার এইটুকু হচ্ছে তোমার আর্গন, তাহলে আর্গনের পরে 3d10, 4s2, 4p1। ইলেকট্রন বিন্যাসটা লেখা খুবই জরুরি, তা না হলে এগুলো বুঝতে পারা একটু মুশকিল। আমরা ডি ব্লকের যখন কম্প্যারিজন করবো তখন আর ইলেকট্রন বিন্যাস লিখবো না, শুরুতে আর কি ইলেকট্রন বিন্যাসটা লিখে ব্যাপারটা বোঝালে একটু সুবিধা হয় তোমাদেরও। এখন দেখো, যখন এখান থেকে এখানে আমি আসছি 18টা প্রোটন বেড়ে যাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম 18টা ইলেকট্রনও বেড়ে যাচ্ছে। এবার প্রোটন যদি বাড়ে তার মানে নিউক্লিয়াসের চার্জ বাড়ছে, অ্যাট দ্য সেম টাইম নাম্বার অফ ইলেকট্রনও বাড়ছে। নাম্বার অফ ইলেকট্রন যদি বাড়ে সেটা কোথায় বাড়ছে না 3D-তে, যেখানে আউটার মোস্ট শেল হচ্ছে 4,
সেখানে 3 নম্বর শেলে ইলেকট্রন ঢুকছে, মানে সেই 3 নম্বর শেলের এক্সট্রা ইলেকট্রনগুলো তারা কি করবে, তারা আউটার শেলের যে ইলেকট্রন তাদেরকে স্ক্রিন করবে, আবরণ করবে। কিন্তু আমরা একটা জিনিস এরকমও দেখেছিলাম যে স্ক্রিনিং পাওয়ার এর ট্রেন্ডটা হয় এরকম SPDF, অর্থাৎ এস অরবিটালের ইলেকট্রন সব থেকে বেশি স্ক্রিন করতে পারে, তারপরে পি, তারপরে ডি, এফ। ডি এবং এফের স্ক্রিনিং পাওয়ার খুবই কম হয়। এখন দেখো অ্যালুমিনিয়ামে কোনো ডি ইলেকট্রন ছিল না, সবাই হচ্ছে এস এবং পিতে আছে। যে 18টা ইলেকট্রন বেড়ে গেল গ্যালিয়ামে আসতে গিয়ে, সেই 18টা ইলেকট্রনের মধ্যে 10টাই চলে গেল কোথায়, ডিতে। এবার 10টা ইলেকট্রন ওখানে গেল বটে, কিন্তু সেই 10 জন খুব ভালো করে স্ক্রিন করতে পারছে না, স্ক্রিনিং পাওয়ার এদের খুবই কম। তাহলে যদি স্ক্রিন করতে না পারে তাহলে কি হবে, এই ভেতরের অরবিটালের যে ইলেকট্রন তারা যদি স্ক্রিনিং করতে না পারে তাহলে এই আউটার মোস্ট শেলের ইলেকট্রন অনেক বেশি পরিমাণে অ্যাট্রাক্টেড হবে ভেতরের দিকে, ইলেকট্রন ক্লাউড অ্যাট্রাক্টেড হবে। কেন, স্ক্রিনিং পাওয়ার যদি কমে যায় তাহলে ন্যাচারালি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে যাবে, কারণ জেড এফেক্টিভ মানে জেড মাইনাস সিগমা। তাহলে যদি এবার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে যায় তাহলে আউটার মোস্ট শেলের ইলেকট্রন ক্লাউড অ্যাট্রাক্টেড হবে, ন্যাচারালি রেডিয়াস কমে আসবে। এতক্ষণ কী হচ্ছিল, জেনারেল ট্রেন্ড অনুযায়ী এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যত আমরা নিচে নামছিলাম কনস্ট্যান্ট থাকছিল থ্রু আউট, বাড়ছিল না। কিন্তু এক্ষেত্রে যেহেতু স্ক্রিনিং কমে গেছে, ন্যাচারালি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ছে। তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যদি বেড়ে যায় তাহলে সে তো চাইবে রেডিয়াস কমাতে। এখন এই এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে যাওয়ার যে এফেক্ট, সেটা এই নাম্বার অফ শেল বেড়ে যাওয়ার এফেক্টকে প্রশমিত করবে। নাম্বার অফ শেল বেড়ে গেলে কি হবে, নাম্বার অফ শেল বেড়ে গেলে রেডিয়াস বাড়বে, কিন্তু সেই এফেক্টটাকে প্রশমিত করছে, রাদার ওভারকাম করছে কে না, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জের ইনক্রিমেন্ট মানে বেড়ে যাওয়াটা। তো সেই কারণে ফাইনালি কি হয়, যত আমরা অ্যালুমিনিয়াম থেকে গ্যালিয়ামের দিকে আসছি রেডিয়াস বেড়ে না গিয়ে উল্টে কমে যায়। বোঝাতে পারলাম আশা করা যায়। যা বললাম আমি সেটা আমি এবার লিখি, তাহলে বিষয়টা তোমাদের আরও পরিষ্কার হবে। ইলেকট্রন কনফিগারেশনগুলো অবশ্যই লিখে নাও, তারপরে আমি এক্সপ্লেনেশনটা লিখছি। তাহলে আমরা লিখব অন মুভিং ফ্রম অ্যালুমিনিয়াম টু গ্যালিয়াম, nuclear charge that is number of proton and number of electron increases by 18 unit, but 10 out of those 18 electrons occupy 3D subshell, which produces very poor screening, Thus, Z effective increases in case of gallium and it overcomes the effect of increase in number of shell. Thus, electron cloud of outermost shell is attracted strongly by the nucleus and hence atomic radius
of gallium becomes smaller than that of অ্যালুমিনিয়াম, রাইট? কপি করো। আচ্ছা, আমাদের সেকেন্ড হচ্ছে দেখো অন মুভিং ফ্রম লেফট টু রাইট, বাঁ দিক থেকে ডান দিকে গেলাম, 3D সিরিজ মানে স্ক্যান্ডিয়াম থেকে জেড। আচ্ছা, এইটা বলার আগে একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে যে আমরা এই যে এক্সেপশনটা দেখলাম অ্যালুমিনিয়াম থেকে গ্যালিয়াম মানে গ্রুপ 13-এ, এই ধরনের কোনো এক্সেপশন যখন আমরা টপ টু বটম যাচ্ছি একটা নির্দিষ্ট গ্রুপের মধ্যে, তখন এস ব্লক বা পি ব্লকে এই রকম আর কোনো এক্সেপশনাল কেস কিন্তু হয় না। যত আমরা ওপর থেকে নিচে নামি তত গ্র্যাজুয়ালি রেডিয়াস ক্রমশই বাড়তে থাকে। এবার বেড়ে যাওয়ার রেটটা কিন্তু একদম স্টেডিলি বাড়ে এরকমটা হয় না, কোথাও বেশি বাড়ে কোথাও কম বাড়ে, কিন্তু বেড়ে যায়, কখনোই কমে যায় না, যেরকমটা অ্যালুমিনিয়াম থেকে গ্যালিয়ামের জন্য হলো। সেই কারণে এরকম কিছু গ্রাফ থাকে, সেই গ্রাফিক্যাল কোয়েশ্চেনও এমসিকিউ টাইপে আসতে পারে। একটা সাডেন গ্রাফ দিয়ে দিল, বললো যে অ্যাটমিক রেডিয়াসের ক্ষেত্রে গ্রুপ 13-এর ক্ষেত্রে কোন গ্রাফটা হচ্ছে কারেক্ট, এই 4টে গ্রাফ দিল। বা আমরা এর পরে যে পিরিয়ডিক প্রপার্টিগুলো পড়বো, আয়নাইজেশন এনার্জি, ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রন অ্যাফিনিটি, সেখানেও এরকম গ্রাফিক্যাল কোয়েশ্চেন্স কিন্তু বেশ কিছু থাকবে। সুতরাং এইটা সম্পর্কে একটা আইডিয়া তোমাদের থাকতে হবে। আমি কিছু কোয়েশ্চেন্স পরে করাবো যেখানে এরকম গ্রাফ নিয়ে আলোচনা থাকবে আর কি। এখন 3D সিরিজে দেখো সবার আগে থাকে স্ক্যান্ডিয়াম, তারপর টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন। নিশ্চয়ই তোমাদের নেমোনিক্সটা মনে আছে, নেমোনিক্স মনে রেখে তোমরা মনে রাখতে পারো, আর যদি নর্মালি মনে থাকে তাহলে তো খুবই ভালো কথা। এখানে একটা মানে কি বলবো, একটা ইউনিক একটা ব্যাপার ঘটে, সেটা হচ্ছে স্ক্যান্ডিয়াম থেকে আপ টু ম্যাঙ্গানিজ পর্যন্ত আমি যত যাচ্ছি লেফট টু রাইট কী হয়, রেডিয়াস ক্রমশ কমে যায়, ডিক্রিজ করে, তো সেটাই হয় নর্মাল ট্রেন্ড, আর ডিক্রিজেস, ঠিক আছে। ম্যাঙ্গানিজ থেকে নিকেল পর্যন্ত আর রিমেইনস সেম, অলমোস্ট সেম থাকে। সেম মানে একদম এক্স্যাক্টলি সেম না, প্রায় একই থাকে বলে আমরা ধরে নিই। আর আমি ভ্যালুগুলো লিখলেই তোমরা বুঝতে পারবে। আর এখানে আমরা লিখি যে আর এখানে ইনক্রিজ করে। তো এইরকম একটা পিকিউলিয়ার ট্রেন্ড কিন্তু রেডিয়াসের দেখা যায় 3D ইভেন 4D বা 5D সিরিজে। কিন্তু 3D সিরিজের মানে আমরা এই যখন অ্যালং এ পিরিয়ড যখন আমরা যাচ্ছি, তখন 4D বা 5Dর যে চেঞ্জটা সেইটা আমাদের পরীক্ষায় আসে না, এখনও পর্যন্ত আসেনি। 3Dটা নিয়ে কিন্তু প্রচুর আলোচনা হয় এবং প্রচুর কোয়েশ্চেন সেখান থেকে হয়। তাহলে এবার প্রথম কথা হচ্ছে যে যখন আমি এইখান থেকে, আমরা জানি যে স্ক্যান্ডিয়াম হচ্ছে প্রথম এলিমেন্ট যেখানে D3D সাবশেলে ইলেকট্রন এন্টার করে। এবার ডি মানেই সেখানে তার স্ক্রিনিং পাওয়ার খুব কম, ন্যাচারালি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি হবে। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়লে কী হবে, ক্রমশ রেডিয়াস কমবে। এবার যখন আমি 21 থেকে এই 25 পর্যন্ত যাচ্ছি, 1 ইউনিট করে প্রোটন বাড়ছে, মানে নিউক্লিয়াসের চার্জ বাড়ছে। অ্যাট দ্য সেম টাইম এবার নিউক্লিয়াসের চার্জ তো 1 ইউনিট করে বেড়ে যাওয়ার কথা, তো 1 ইউনিট করেই বাড়ছে, সেখানে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে ইলেকট্রন একটা করে বাড়ছে, কিন্তু সেই ইলেকট্রনগুলোর স্ক্রিনিং পাওয়ার আগেকার যে ইলেকট্রনগুলো যারা এন্টার করেছিল এস বা পি সাবশেলে তাদের তুলনায় অনেক কম। যেহেতু স্ক্রিনিং কম, তাহলে তারা কম স্ক্রিন করতে পারছে, অথচ ইকুয়ালি ওদিকে প্রোটনও বেড়ে যাচ্ছে। তাহলে এইবার প্রোটনগুলো অনেক বেশি করে তাদেরকে অ্যাট্রাক্ট করতে পারবে, অর্থাৎ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়বে ন্যাচারালি। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়লে কী হবে, রেডিয়াস ক্রমশ কমবে। তা সেই ট্রেন্ডটা এই পর্যন্ত ফলো করে। তাহলে আমরা এখানে একটা জিনিস লিখতে পারি যে জেড এফেক্টিভ গ্রেটার দেন স্ক্রিনিং পাওয়ার। মানে এই পর্যন্ত ডিতে যে ইলেকট্রনগুলো যাচ্ছে তাদের স্ক্রিনিং পাওয়ার কম, তার তুলনায় এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি। যখন এখান থেকে ছাড়িয়ে আরেকটু এগিয়ে যাচ্ছি আমরা, তখন এবার নাম্বার অফ ইলেকট্রন অনেকটা বেড়ে গেছে। এবার একটা ইন্ডিভিজুয়াল ইলেকট্রনের স্ক্রিনিং পাওয়ার কম, কিন্তু যখন অনেকগুলো ইলেকট্রন হয়ে গেছে তাদের সম্মিলিত যে স্ক্রিনিং পাওয়ার, এবার তার ভ্যালুটা খানিকটা হলেও তো বাড়বে। তখন কি হয়, এই মাঝামাঝি জায়গাতে এসে তখন এফেক্টিভ নিউক্লিয়ার চার্জকে স্ক্রিনিং পাওয়ার কি করে, মোটামুটি প্রতিহত করতে পারে, প্রায় সমান যায় আর কি ওটা ব্যাপারটা। তো কী হয়, এবার স্ক্রিনিং পাওয়ার বেড়ে যাওয়ার একটা কারণও আছে, মানে স্ক্রিনিং পাওয়ারটা কালেকটিভলি বেড়ে যাওয়ার কারণটা হচ্ছে এটাই যে
নাম্বার অফ ইলেকট্রন যত বাড়ছে 3D সাবশেলে, এবার একটাই পার্টিকুলার জায়গায় অনেক ইলেকট্রন এসে পর আসছে, ফলে তারা যখন একই জায়গায় আসছে এবার তাদের মধ্যে রিপালশানটা বাড়বে ক্রমশ। রিপালশান বাড়লে কী হবে, ইলেকট্রনগুলো পরস্পর থেকে দূরে সরতে চাইবে এবং ন্যাচারালি তারা ইলেকট্রন ক্লাউডগুলো কী হবে এক্সপ্যান্ড করবে। ইলেকট্রন ক্লাউড যখনই এক্সপ্যান্ড করবে তখনই তারা নিউক্লিয়াস থেকে দূরে সরে যেতে চাইবে। তো ওইটাই হচ্ছে স্ক্রিনিং পাওয়ার, দ্যাট ইজ ইলেকট্রন রিপালশান। এই ব্যাপারটা বাড়বে কখন, যখন একটা খানিকটা বেশি পরিমাণ ইলেকট্রন যখন 3D সাবশেলে এন্টার করে যাবে সেই সময়টা। তাহলে এই সময় কি হয়, আমি উপর হেডিংটা মুছছি, এখানে আমরা লিখবো সেটা হচ্ছে যে জেড এফেক্টিভ নিয়ারলি ইকুয়াল টু স্ক্রিনিং পাওয়ার, তাই জন্যই আর রিমেইনস সেম। আর ফাইনালি যখন আমরা নিকেল থেকে কপার থেকে জেডেনে যাচ্ছি, জেডেন মানে একদম D10, মানে ডিতে ম্যাক্সিমাম যতগুলো ইলেকট্রন থাকার কথা সমস্ত ইলেকট্রন চলে এসছে, ন্যাচারালি ফুল ফোর্সে ওরা ওদের যতটুকু স্ক্রিনিং পাওয়ার শো করার কথা পুরোটা শো করছে এই সময়। আর যেহেতু 10খানা ইলেকট্রন একসঙ্গে ডি সাবশেলে আছে, ইলেকট্রন রিপালশানটাও একটা ম্যাক্সিমাম লেভেলে চলে যায়, তার ফলে স্ক্রিনিং পাওয়ার এইবার এই এফেক্টিভ নিউক্লিয়ার চার্জকে ওভারকাম করে যায়। যেই স্ক্রিনিং ওভারকাম করে গেল, স্ক্রিন বেশি, সুতরাং এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কম, তাহলে আর অ্যাট্রাকশান পাওয়ার নিউক্লিয়াসের কী হচ্ছে, কমে যাচ্ছে, ফলে এইবার আর রেডিয়াস কমতে পারছে না, রাদার স্ক্রিনিং বেশি বলে এবার রেডিয়াস বেড়ে যাচ্ছে উল্টে। তাহলে এইখানটা আমরা লিখব যে জেড এফেক্টিভ লেস দ্যান স্ক্রিনিং পাওয়ার। ঠিক আছে, আশা করা যায় আমি বোঝাতে পারলাম পুরো ব্যাপারটা। এবার আমি যা বললাম সেটা লিখছি, তাহলে আরও সুবিধা হবে। এটা লিখে নাও তোমরা। তাহলে আমরা লিখছি ফ্রম স্ক্যান্ডিয়াম টু ম্যাঙ্গানিজ, মোটামুটি কি হয়, জেড এফেক্টিভ greater than screening power of 3D electrons, that is Z effective greater than electron repulsion. ইলেকট্রনের সংখ্যা কম, তাই ইলেকট্রন রিপালশন কম এবং অ্যাট দ্য সেম টাইম স্ক্রিনিং পাওয়ারও কম। সো অন মুভিং ফ্রম SC টু Mn, যেহেতু এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি তাই অ্যাট্রাকশান বেশি, ডিউ টু গ্রেটার Z effective, electron cloud is attracted by the nucleus. So atomic radius gradually মানে ক্রমশ কমে যায়, ডিক্রিজেস। ঠিক আছে, এই হয়ে গেল ম্যাঙ্গানিজ পর্যন্ত। এবার ফ্রম Mn থেকে নিকেল, এখানে কি হয়, ডিউ টু increased number of electron in 3D subshell, 3D সাবশেলে এখন নাম্বার অফ ইলেকট্রন বেড়ে গেছে, তাই কি হবে, ইলেকট্রন রিপালশন and their screening power increases, which counterbalance কাকে কাউন্টার ব্যালেন্স করবে, ইনক্রিজড জেড এফেক্টিভকে কাউন্টার ব্যালেন্স করে দিল। হেন্স রেডিয়াস রিমেইনস অলমোস্ট সেম, রাইট? কপি করো, থার্ড পার্টটা লিখছি, ফ্রম নিকেল থেকে এবার যখন জেডেনে যাচ্ছি তখন
number of 3D electron reaches maximum value at Zn. তাহলে ইলেকট্রন ইলেকট্রন repulsion and their screening power is maximum. Screening power maximum, and due to electron repulsion, electron cloud expand করে. This increased screening power overcomes Z effective value. আচ্ছা, এখানে মেনশন করি, এখানে ফুল স্টপ দিয়ে এখানে and this increased screening overcomes Z effective. তাহলে একটা হচ্ছে স্ক্রিনিংটা বেশি হচ্ছে, একটা হচ্ছে ইলেকট্রন ক্লাউড এক্সপ্যান্ড করছে ডিউ টু ইলেকট্রন রিপালশন. এই দুটো কারণের জন্য, ডিউ টু these two effects, atomic radius now increases. ঠিক আছে, কপি করো. দেখো এখানে আমি কিছু ভ্যালু লিখেছি, ভ্যালুগুলো অবশ্যই আমি বই দেখে লিখেছি, কারণ এই ভ্যালু মনে রাখা সম্ভব নয় কারোর পক্ষেই. তো রেডিয়াস পিকোমিটার ইউনিটে 164, 47, 35 ক্রমশ কমছে আপ টু ম্যাঙ্গানিজ. এবার আমরা তো বলেছিলাম যে ম্যাঙ্গানিজ পর্যন্ত হচ্ছে আমাদের ভ্যালু কমবে, তারপরে এখান থেকে এইটুকু ফিক্স থাকবে অলমোস্ট সেম. দেখো 26 আর 25, 27 থেকে 26 হয়ে যায়, মানে 1 ইউনিট কমেছে. অ্যাকচুয়ালি 1 ইউনিট মানে পিকোমিটার, তো 10⁻⁻12 অর্ডারে আছে, অত মিটার অর্ডারে আছে. তো এই যে ছোট অর্ডার একটা -12, তো এই অর্ডারে গিয়ে এই 1 ইউনিটের চেঞ্জ মানে প্রায় কিছু চেঞ্জ না, এরকমটা মনে করা হয়. সেই জন্যই বলা হয় যে ম্যাঙ্গানিজ থেকে এই পর্যন্ত রেডিয়াস কমে না, একই রকম থাকে, যেহেতু জেড এফেক্টিভ আর স্ক্রিনিং পরস্পরকে কাউন্টার ব্যালেন্স করে. তারপর আবার ভ্যালু ক্রমশ বাড়ছে. এবার এই ডেটাগুলো লেখার একটাই কারণ, সেটা হচ্ছে এখান থেকে যেটা আমাদের মনে রাখতেই হবে, সেটা হচ্ছে নিকেল হচ্ছে এখানে স্মলেস্ট রেডিয়াস, ঠিক আছে, আর স্ক্যান্ডিয়াম হচ্ছে কি বলবো, স্মলেস্টের উল্টো হাইয়েস্টই বলি বা বিগেস্ট, যাই হোক, সব থেকে বেশি হচ্ছে রেডিয়াস কার, স্ক্যান্ডিয়ামের. আর আমরা যে দেখছি যে এই যে কমছে ক্রমশ, তো স্ক্যান্ডিয়ামের পরে টাইটানিয়াম কিন্তু ঠিক আছে, মানে সেকেন্ড পজিশনেই আছে. থার্ড প্লেস কিন্তু ভ্যানাডিয়ামের থেকে কেড়ে নিয়েছে জেডএন. দেখো জেডএন 137. এরকম কিছু কিছু এখানে মনে রাখতে হবে যে এই 10টার মধ্যে 4-5টা এরকম বা 2-3-4টে এলিমেন্ট একসঙ্গে দিয়ে রাখবে, দিয়ে বলবে যে এদের অ্যাটমিক রেডিয়াসের সঠিক অর্ডার কোনটা, 4টে অর্ডার দিয়ে দিল আর কি. সুতরাং এই 3Dটা আমাদের মনে রাখতে হবে. এই একই রকমভাবে 4D বা 5D দরকার নেই, শুধুমাত্র 3Dটা দরকার. তাহলে জেডএনের পরে আসছে দেখো ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ঠিক আছে. ম্যাঙ্গানিজ পর্যন্ত তো ক্রমশ আমাদের কমেই যায়, আমরা জানি. স্ক্যান্ডিয়াম থেকে ম্যাঙ্গানিজ পর্যন্ত ক্রমশ কমে, মাঝখানে খালি এখানে জেডএনটা চলে এসছে. এইবার আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এখানে ভ্যালুগুলো দেখার পরে যে ভ্যালু এবার ম্যাঙ্গানিজের পরে এই পর্যন্ত ভ্যালু একেবারে ফিক্সড তা নয়, কমছে. তা যদি আমরা এরকমই একটা অর্ডার লিখি আর কি, ম্যাঙ্গানিজের পরে আয়রন আর কোবাল্টটা অলমোস্ট একই, স্টিল আমরা যদি এইটা লিখি তাহলে খুব একটা ভুল হবে না আর কি. মানে টোটাল অর্ডারটা সাজালে এই দাঁড়ায় আর কি 10 জন. দেখো পুরো 10 জনই আছে, 4, 5, 6, 7, মাঝখানে কে বাদ গেল একটা, আচ্ছা কপারটা বাদ চলে গেছে. কপারটা 37-এর পরে কপার হবে, মানে জেডেনের পরেই কপারটা আসবে আর কি, এইখানে মাঝখানে কপারটা আসবে. তাহলে ZnCu, ঠিক আছে. তাহলে এই ZnCu এখানে চলে আসলো, আর প্রথম দুজন ঠিক আছে, তারপরে থার্ড, ফোর্থ, ফিফথ,
সিক্সথ, সেভেন্থ, এইটথ সবাই চলে এসছে, খালি 9, 10টা উঠে গিয়ে এই 2 আর 3 এবং 4-এর 2 এবং 3-র মাঝখানে চলে এসছে। এইটা মনে রাখলেই হবে, ঠিক আছে? তাহলে মোটমাট আমরা কি মনে রাখবো যে ওই পেছনের দুজনকে উঠিয়ে আনতে হবে, এনে টাইটেনিয়ামের পরে বসাতে হবে, টাইটেনিয়ামের পরে Zn, Zn-এর পরে কপার, ঠিক আছে? কারণ যেহেতু ওদিকে গেলে আবার কপার এবং Zn-এ ভ্যালু বাড়ছে, তাই Zn-এর ভ্যালু বেশি কপারের থেকে। এইটা মনে রাখলে আমাদের কাজ চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা হলো আমাদের সেকেন্ড আজকের এক্সেপশান। এবার থার্ড এক্সেপশান হচ্ছে, থার্ড এক্সেপশানে আমরা 3D সিরিজে আমরা ওপর থেকে নিচে নামবো, মানে 3D, 4D, 5D। এবার 3D, 4D, 5D যদি করি তাহলে দেখো কীভাবে সাজাবো। 4Dতে কী ছিল? ইট্রিয়াম, জার্কোনিয়াম, নিশ্চয়ই তোমাদের নেমোনিক্স যদি মনে থাকে তাহলে সেইভাবে করো। আমি আগে লিখে নিই এটাকে, টেকনিশিয়াম, রুথেনিয়াম, রোডিয়াম, প্যালাডিয়াম, সিলভার আর ক্যাডমিয়াম। আমার লাইনটা মনে হয় বেঁকে যাচ্ছে, এরকম দিয়ে দিই একটা, তাহলে সুবিধা হবে। দেখো এটা 4D সিরিজ, এরপর আমি লিখছি 5D সিরিজ। আমি একটু ফাঁকা রাখছি কেন, এখানে আমি এই ভ্যালুগুলো আবার দেখে দেখে লিখবো, ঠিক আছে? তাহলে ল্যান্থানাম থেকে শুরু হয়, তাই তো? আমাদের 3, 4, 5D সিরিজ ল্যান্থানাম থেকে শুরু হয়, 5Dর পরে 4F। আমার এখানে এরপর থেকে শুরু হয়ে যাবে আমাদের কি বলে, ল্যান্থানাইট। তো যাই হোক, হ্যাফনিয়াম, ট্যান্টালাম, এই হচ্ছে আমাদের 5D সিরিজ, ঠিক আছে? এইবার এইখানে ডিফারেন্সটা কী হচ্ছে, মানে এক্সেপশনটা কী হচ্ছে, ওপর থেকে নিচে নামলে আমাদের কী হবে, রেডিয়াস বাড়বে। এখন সেই রেডিয়াস বেড়ে যাওয়ার যে প্রসেস, সেটা 3D থেকে 4Dতে এসে মেনটেন্ড হয়, মানে কোনো এক্সেপশন নেই। এক্সেপশন হচ্ছে 4D থেকে 5Dতে নামার সময়। 4D থেকে 5Dতে যে নামছি, দেখো আমরা এই ল্যান্থানামের ঠিক পরে এখানে একটা আমরা স্টার দিই, কারণ এখানে 14টা এলিমেন্ট আছে। তারা কারা? ল্যান্থানাইট। এবং সেখানে ডিফারেন্সিয়েটিং ইলেকট্রন কোথায় যায়? F সাবশেলে, 4F। এবং 4F-এর স্ক্রিনিং পাওয়ার সব থেকে কম, দুর্বল স্ক্রিনিং। ওরা এত কম স্ক্রিনিং করতে পারে যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ অনেক বেশি হয়ে যায়। এবং অনেক বেশি হয়ে যায় বলেই কি হয়, নিউক্লিয়াস অনেক বেশি করে অ্যাট্রাক্ট করতে পারে ইলেকট্রন ক্লাউডগুলোকে। ন্যাচারালি রেডিয়াস কী হয়? কমে যায়। এবার এই যে কমে যাওয়াটা, এই ঘটনাকে আমরা বলি ল্যান্থানাইট কন্ট্রাকশন। ল্যান্থানাইট কন্ট্রাকশন কাকে বলে আমি পরে ডিটেলে আবার ডেফিনিশন বলছি। তো এই যে ল্যান্থানাইট এলিমেন্টগুলোতে যেহেতু ডিফারেন্সিয়েটিং ইলেকট্রনটা পর 4F সাবশেলেই ঢুকছে, এবং 4F-এর তোমার হচ্ছে যে স্ক্রিনিং পাওয়ার সব থেকে কম, সে কারণে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ খুব বেশি হয়ে যায়। ন্যাচারালি আউটার মোস্ট শেলের ইলেকট্রন ক্লাউড খুব বেশি করে অ্যাট্রাক্টেড হয় টুয়ার্ডস দ্য নিউক্লিয়াস, এবং ন্যাচারালি কী হয়? রেডিয়াস কমে যায়। এই রেডিয়াস কমে যাওয়ার ঘটনাকে আমরা বলছি ল্যান্থানাইট কন্ট্রাকশন। আর এই যে এলিমেন্টসগুলো হ্যাফনিয়াম, ট্যান্টালাম, টাংস্টেন থেকে শুরু করে এদিকে যারা আছে, তারা সবাই হচ্ছে আফটার, মানে বিয়ন্ড ল্যান্থানয়েডস। এদেরকে বলা হয় পোস্ট ল্যান্থানয়েড এলিমেন্টস। এবার এই পোস্ট ল্যান্থানয়েড এলিমেন্টসগুলোর সবারই ইলেকট্রন কনফিগারেশনে আমরা 4F 14 এটা দেখতে পারবো। 4Fটা ফুলফিল্ড, 14। এবার যেহেতু সবার মধ্যেই 4F আছে, এবার সেই 4Fগুলোর স্ক্রিনিং খুবই দুর্বল। ন্যাচারালি সেই ল্যান্থানাইট কন্ট্রাকশনের এফেক্টটা এদের উপরেও পড়ে, এবং তাতে করে যা কমে যায় রেডিয়াস, সেইটাকে কখনোই এই একটা শেল বেড়ে যাওয়ার যে এফেক্ট, একটা শেল বাড়লে আবার রেডিয়াস বেড়ে যাওয়ার কথা, তো একটা শেল বেড়ে যাওয়ার এফেক্টটা কখনোই ল্যান্থানাইট কন্ট্রাকশানের এফেক্টটাকে ওভারকাম করতে পারে না। তাই যখন আমরা 4D থেকে 5Dতে আসি, একটা শেল বেড়ে যায়, স্টিল এদের কিন্তু রেডিয়াস বাড়ে না, অলমোস্ট রেডিয়াস সেম থাকে। আমরা দেখব, যদি আমরা এখানে ভ্যালুগুলো লিখতে পারি, বা তোমরা যদি বইতে ভ্যালুগুলো দেখো, তাহলে দেখবে যে একমাত্র এটা হচ্ছে গ্রুপ 3, তো এটা গ্রুপ 3, এটা হচ্ছে গ্রুপ 4। তাহলে একমাত্র আমরা দেখব যে গ্রুপ 3-তে হচ্ছে তোমার সঠিক অর্ডার মেনটেন হয়, মানে স্ক্যান্ডিয়ামের থেকে ইট্রিয়াম বেশি, এবং সেখান থেকে ল্যান্থানামের ভ্যালু বেশি। মানে নিচে নামছি তো ভ্যালু বাড়ছে, কিসের ভ্যালু বাড়ছে? রেডিয়াসের ভ্যালু বাড়ছে, রেডিয়াস,
আমরা রেডিয়াস নিয়ে আলোচনা করছি। এছাড়া আমরা দেখব যে গ্রুপ 11 আর গ্রুপ 12-এ এই জেনারেল ট্রেন্ডটা ফলো হয়, সাধারণ ট্রেন্ডটা ফলো হয়, ঠিক আছে? কপার, সিলভার, গোল্ড আর জেডএন আর ক্যাডমিয়াম আর মার্কারি, এই তিনটে গ্রুপে সাধারণ ট্রেন্ডটা ফলো হয়। আবার অনেক সময় এটাও বলা হয় যে এই গ্রুপটাতেও ফলো হয় সাধারণ ট্রেন্ডটা, খুবই কম, এদের মধ্যে এদের ডিফারেন্স খুবই কম। এবার বাকি যে থাকলো এইখান থেকে শুরু করে কখনো এতটা বলা হয়, আবার কখনো এতটাও বলা হয়। এদেরকে বলা হয় যে এইটুকু জায়গার মধ্যে বলা হয় যে এর যে রেডিয়াস, জার্কোনিয়ামের যে রেডিয়াস হ্যাফনিয়ামের সেম রেডিয়াস, ঠিক আছে? নিওবিয়ামের যে রেডিয়াস ট্যান্টালামের সেম রেডিয়াস, মলিবডেনামের যা রেডিয়াস ডাব্লু মানে ট্যাংস্টেন তার একই রেডিয়াস, রেডিয়াসটা এখানে সমান সমান হয়ে যাচ্ছে। তো আমরা এরকম লিখি আর কি, যে আমরা লিখি যে রেডিয়াস জার্কোনিয়াম নিয়ারলি ইকুয়াল টু হ্যাফনিয়াম, আমরা লিখি নিওবিয়াম নিয়ারলি ইকুয়াল টু ট্যান্টালাম, এবং মলিবডেনাম নিয়ারলি ইকুয়াল টু, এবং সো অন, সবগুলোতেই, ঠিক আছে? স্টিল এইবার তুমি যদি ডেটা মানে একদম পারফেক্টলি তুমি যদি ডেটা বসিয়ে তুমি যদি কম্পেয়ার করতে যাও, তাহলে কিন্তু তুমি দেখবে যে এই কেসটা ছাড়া বাদবাকি সব কেসগুলোতেই এখান থেকে নিচে নামলে ভ্যালু বেড়ে যাওয়ার বদলে উল্টে খানিকটা কমে যায়। তো কমে যদি যায় তাহলে আমাদের কি লিখতে হবে? এর ওপরে যে থাকবে সেটা ফার্স্ট সবথেকে কম ভ্যালু হবে, তারপরে এর সবথেকে বেশি, মানে 4D সিরিজের এলিমেন্টসগুলোর ভ্যালু সবথেকে বেশি হয়, সেইটা কিন্তু অনেক সময় থাকে। যেমন ধরো এখানে ওপরে ছিল নিকেল, তাহলে আমরা এরকম বলতে পারি যে নিকেলের পরেই হবে প্ল্যাটিনাম এবং তারপরে হবে প্যালাডিয়াম, ঠিক আছে? 3Dর পরে হবে 5D, তারপরে হবে 4D সবথেকে বেশি, 5Dর কম কেন? ডিউ টু ল্যান্থানয়েড কন্ট্রাকশন। আবার এই যে আমি বক্সটা এইটুকু করে দিয়েছি তার কারণটাই হচ্ছে এইটা, কোনো সময় আবার এরকমও থাকে যে প্ল্যাটিনাম নিয়ারলি ইকুয়াল টু প্যালাডিয়াম। এবার তোমাকে কোয়েশ্চেনটা দেখে তোমাকে ওই জায়গায় একটু কিন্তু চিন্তাভাবনা করে উত্তরটা লিখতে হবে। কখনোই তোমার কোয়েশ্চেনে এই দুটো অপশান একসঙ্গে থাকবে না, ঠিক আছে? আর যদি এই দুটো অপশান একসঙ্গে থাকে তাহলে আমরা অত মানে কি বলবো প্রিসাইসলি ওই ডেটার যে মানে কম্প্যারিজন, কোনোটা 125 পিকোমিটার কোনোটা 126 পিকোমিটার, ওইটার ডিফারেন্স আমরা ধরতে যাব না। যদি এই দুটো অপশান একসঙ্গে থাকে তাহলে আমরা এই অপশানটাকেই কারেক্ট বলবো। কেন কারেক্ট বলবো? কারণ আমরা এখানে কোয়ান্টিটেটিভ আলোচনা করছি না, কোনো পরিমাণগত আলোচনা করছি না। পরিমাণ মানে ভ্যালু তো আমাদের মনে রাখা সম্ভব নয়। আমি খালি 3D সিরিজের ভ্যালুটা লিখেছিলাম একটা আইডিয়া পাওয়ার জন্য, সবার ভ্যালু মনে রাখা অসম্ভব। তাই আমরা এখানে কোয়ালিটেটিভ আলোচনা করব। কোয়ালিটেটিভ অর্থাৎ জেনারেল ট্রেন্ডে যে ব্যতিক্রম হচ্ছে, ব্যতিক্রমের যে কারণগুলো, ব্যতিক্রমের কারণ এখানে ল্যান্থানয়েড কন্ট্রাকশন। তাহলে সেই ল্যান্থানয়েড কন্ট্রাকশনকে যদি কনসিডার করি তাহলে দেখা যাবে যে 4D থেকে 5Dতে নামলে রেডিয়াস বেড়ে যাওয়ার কথা কিন্তু বাড়ছে না, অলমোস্ট সেম থাকছে। সেই কারণে আমরা এই অপশানটাকে গ্রহণযোগ্য বলে ভাববো এবং উপরের অপশানটাকে গ্রহণযোগ্য বলে ভাববো না। আবারও বলছি, কোয়ান্টিটেটিভ আলোচনা যদি করি, ভ্যালু নিয়ে একদম চুলচেরা বিশ্লেষণ করলে কিন্তু উপরেরটা কারেক্ট হবে, কিন্তু সেই চুলচেরা বিশ্লেষণে আমরা গেলে আমরা দেখবো যে অনেক জায়গাতেই আমাদের গণ্ডগোল হচ্ছে। মানে অত কি বলবো মাইনিউট লেভেলের পড়াশুনো আমাদের করার দরকার নেই, এখানে একটা কোয়ালিটেটিভ আইডিয়া থাকলেই আমাদের চলবে। সেই কারণে আমরা এইখান থেকে এই পর্যন্ত সবার ক্ষেত্রেই আমরা বলবো যে 4D এবং 5Dর ভ্যালু হচ্ছে সেম, ঠিক আছে? 3Dর ভ্যালু কম, তারপরে এই দুটোর সেম থাকবে, রাইট? তাহলে এবার এখানে ল্যান্থানয়েড কন্ট্রাকশন সংক্রান্ত যা বললাম এটা কপি করো, আমি তারপর লিখছি। তাহলে এখানে আমাদের প্রসঙ্গত উঠে এলো যে কথাটা, সেটা হচ্ছে ল্যান্থানয়েড কন্ট্রাকশন বা ল্যান্থানয়েড সংকোচন। কাকে বলবো? অ্যাটমিক অ্যান্ড আয়োনিক রেডিয়াই, উচ্চারণটা রেডিয়াই, RADII। রেডিয়াই হচ্ছে রেডিয়াসের প্লুরাল ফর্ম।
তাহলে দেখো ল্যান্থানয়েড কন্ট্রাকশন কাকে বলবো? অ্যাটমিক অ্যান্ড আয়নিক রেডিয়াস বা রেডিয়াই লিখতে পারি, RADII উচ্চারণটা রেডিয়াই, রেডিয়াসের প্লুরাল ফর্ম অফ ল্যান্থানয়েডের আমি সংক্ষিপ্ত রূপ বলেছিলাম এলএন লিখলে সব কটা ল্যান্থানয়েড এলিমেন্টকেই বোঝায়, এলএন অর LN3+। ল্যান্থানয়েড এলিমেন্টগুলো জেনারেলি 3+ ক্যাটায়ন তৈরি করে। তাহলে অ্যাটমিক অ্যান্ড আয়নিক রেডিয়াই অফ এলএন অর LN3+ gradually decreases on moving from left to right, that is from cerium to lutetium, this decrease in radius or radii is called ল্যান্থানয়েড কন্ট্রাকশন। এখন বাঁ দিক থেকে ডান দিকে গেলে তো রেডিয়াস কমবেই, আমরা তো জানি। তাহলে এই ল্যান্থানয়েড কন্ট্রাকশন একে এত স্ট্রেস দিয়ে এরকম বলার কি দরকার আছে? সে তো গ্রুপ 3 গ্রুপ 2 সব জায়গাতেই তো জেনারেল ট্রেন্ডই হচ্ছে যে বাঁ দিক থেকে ডান দিকে গেলে রেডিয়াস কমবে। আসলে এখানে এমফ্যাসিস করার কারণ হচ্ছে যে যেহেতু এদের কি হয়, রেডিয়াস যে কমছে সেই কমাটার মধ্যে একটা কি বলবো, একটা প্যাটার্ন মেনটেন হয়েছে, মানে একই রেটে ওটা কমে আসছে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে যেহেতু এরা একই জায়গায় এদেরকে আমরা স্থান দিয়েছি, ল্যান্থানামের ঠিক পরে হচ্ছে হ্যাফনিয়াম মূল পিরিয়ডিক টেবিলে, তাহলে ইনবিটুইন একটা জায়গায় এরা 14 জন সবাই রয়েছে। তাহলে সবাই যদি একটা পার্টিকুলার জায়গায় আমি ওদেরকে জায়গা দেবো বলে ভাবি, তাহলে সেই সবার মানে একটাই গ্রুপে সবাই তো এখানে গ্রুপ 3 এলিমেন্ট, তাহলে একটা পার্টিকুলার গ্রুপে সবার তো কী হবে, রেডিয়াস তো সেম হতে হবে আর কি, কিন্তু সেটা তো হয় না, এটা তো গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছে। সেই কারণে এই ডিক্রিজটাকে একটা স্পেশাল নাম দেওয়া হয়। ইনফ্যাক্ট এই একই ঘটনা ঘটে অ্যাক্টিনয়েডদের ক্ষেত্রেও, সেক্ষেত্রে বলা হয় অ্যাক্টিনয়েড কন্ট্রাকশন। এবং যেহেতু এখানে ডিফারেন্সিয়েটিং ইলেকট্রনটা F অরবিটালে ঢোকে, যেটা বলছিলাম একটু আগে, সেই জন্য ল্যান্থানয়েড কন্ট্রাকশন এবং অ্যাক্টিনয়েড কন্ট্রাকশন এই দুটোকে একসঙ্গে বলা হয় F কন্ট্রাকশন। F সাবশেলে যেহেতু ইলেকট্রনটা যায় তাই জন্য। এবার রিজনটা আমরা লিখি, যেটা রিজনটা আমি বলছিলাম তখন সেটা একটু লিখে নিই আমরা, যে in lanthanoids differentiating electron enters 4f subshell which shows very poor screening due to its diffused shape। মানে কি খুব কম হচ্ছে এর স্ক্রিনিং পাওয়ার, কেন? কারণ এর শেপটাই খুব ডিফিউজ, চারিদিকে ছড়িয়ে থাকে আর কি অরবিটালসগুলো। এস অরবিটালে যেমন পুরো স্ফেরিক্যাল, তো সব দিক থেকেই ও কী করবে, ইলেকট্রন আসলে তাকে রিপেল করতে পারবে। কিন্তু যত আমরা এস থেকে পি থেকে ডি এফের দিকে যাই, তত নাম্বার অফ লোবস বাড়তে থাকে, ফলে সেই লোবসগুলোর ইনবিটুইন যে জায়গা, সেই জায়গার পরিমাণও বাড়তে থাকে, যেখান থেকে আউটার মোস্ট ইলেকট্রন পেনিট্রেট করতে পারার একটা চান্স আছে। তো সেই জায়গাটা যেহেতু বেড়ে যায়, অর্থাৎ এদের ডিফিউজড যে নেচার, সেই কারণেই এরা কী করে, বাইরের দিকের যে ইলেকট্রন, আউটার ইলেকট্রনগুলো তাদেরকে খুব বেশি করে শিল্ড করতে পারে না, তাই এদের স্ক্রিনিং পাওয়ার খুবই কম হয়। বাট number of proton gradually increases by 1 unit, এক ইউনিট করে বাড়তে থাকে as we go from left to right. Thus Z effective increases
electron cloud of outermost shell is more readily মানে আরও তাড়াতাড়ি more readily attracted by the nucleus, ঠিক আছে? Hence atomic and ionic radius বা radii decreases gradually. তাহলে এই হচ্ছে ল্যান্থানাইড কন্ট্রাকশন এবং তার কারণ। আর এর এফেক্টই হচ্ছে যে যারা পোস্ট ল্যান্থানয়েড এলিমেন্ট তাদের ক্ষেত্রে 4D থেকে 5Dতে আসলে কি হয়, রেডিয়াস বেড়ে যায় না, উল্টে একই রকম থাকে, প্রায় সেম থাকে, ঠিক আছে? কপি করো। তাহলে আমরা তিনখানা এক্সেপশন বললাম, একটা গ্রুপ 13-এ অ্যালুমিনিয়াম গ্যালিয়াম, একটা 3D সিরিজে লেফট টু রাইট, আর একটা 4D থেকে 5D সিরিজে যাওয়ার সময় রেডিয়াসটা সেম থাকলো ডিউ টু ল্যান্থানয়েড কন্ট্রাকশন। এইগুলো জানার পরে আমরা বেশ কিছু প্রবলেম সলভ করব, যেগুলো করার পরে আমাদের এই অ্যাটমিক বা আয়নিক রেডিয়াস সংক্রান্ত আলোচনাতে আর কোনো কনফিউশনের জায়গাই থাকবে না। 1 নম্বর কোয়েশ্চেন দেখো আজকে, Li প্লাস Mg2 প্লাস অ্যালুমিনিয়াম 3 প্লাস, ঠিক আছে? দেখো একটা জিনিস বলে রাখি, যখন এরকম কোয়েশ্চেন আসবে অ্যাটমিক রেডিয়াস সংক্রান্ত, অ্যাটম এবং আয়ন একসঙ্গে যখন মিলিয়ে থাকবে, তখন আগে আমাদের লক্ষ্য করতে হবে যে ওখানে আইসো ইলেকট্রনিক আয়ন কারা কারা আছে। ওদেরকে সেপারেট করে চিনতে পেরে গেলে তাহলে সেইটুকু পার্ট খুব তাড়াতাড়ি সলভ করে নেওয়া যাবে। এখানে যেমন দেখো এই দুই হচ্ছে আইসো ইলেকট্রনিক, তাই না? প্রোটন 12টা 13টা, কিন্তু ইলেকট্রন 10টা 10টা। তাহলে আইসো ইলেকট্রনিক যদি হয়, আমরা আগের দিন কি শিখলাম যে Z/E ভ্যারিজ উইথ 1/R। ইলেকট্রন তো সমান আইসো ইলেকট্রনিক, তাহলে Z মানে প্রোটনের সংখ্যা যার বেশি, অ্যালুমিনিয়ামের বেশি 13টা, তাহলে তার রেডিয়াস হবে কম। তাহলে আমরা এটুকু বুঝলাম যে অ্যালুমিনিয়ামের রেডিয়াস কিন্তু হচ্ছে কম কার থেকে, Mg2+ থেকে, ঠিক আছে? এবার লিথিয়াম আর ম্যাগনেসিয়াম, লিথিয়াম কোথায় থাকে পিরিয়ডিক টেবিলে ভাবার চেষ্টা করো। লিথিয়াম থাকছে হচ্ছে তোমার গ্রুপ 1-এ লিথিয়াম, আর গ্রুপ 2-তে লিথিয়ামের পাশে বেরিলিয়াম, বেরিলিয়ামের নিচে ম্যাগনেসিয়াম। এবং আমি আগের দিন বলেছিলাম এদের মধ্যে একটা ডায়াগোনাল রিলেশনশিপ থাকে, যে কারণে এই দুজনের অ্যাটমিক রেডিয়াসটা সেম হয়, ঠিক আছে? এবার তুমি ভাবো এই দুজনের অ্যাটমিক রেডিয়াস যদি সেম হয়, এবার এখানে দুটো ইলেকট্রন চলে গেছে, এখানে একটা ইলেকট্রন চলে গেছে, তাহলে যদি দুটো ইলেকট্রন চলে গিয়ে থাকে তাহলে ইলেকট্রনের তুলনায় প্রোটনের সংখ্যা রিলেটিভলি এখানে বেশি, মানে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ অনেক বেশি। ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যদি বেশি হয় তাহলে রেডিয়াস কী হবে, কম হবে। ন্যাচারালি লিথিয়াম প্লাসের হবে বেশি এবং ম্যাগনেসিয়ামের হবে কম। তাহলে এই হয়ে গেল আমাদের অর্ডার, বোঝানো গেল? এইবার এইখানে আমি যা যা বলছি এখানে আমি আর লিখছি না, কারণ আবার এত প্রচুর লিখতে গেলে অনেক সময় লেগে যাবে। তো যা যা বলছি সেগুলো যদি তোমাদের মনে হয় যেগুলো পাশে লিখে রাখতে হবে, তাহলে সেইগুলো নোট আকারে পাশে কেন এরকম হচ্ছে তাহলে সেটা লিখে রাখো, ঠিক আছে? তো এটাই আমাদের 1 নম্বর এক্সাম্পল হয়ে গেল। সেকেন্ড এক্সাম্পল হচ্ছে হাইড্রাইড H-, তার সঙ্গে ফ্লুরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। হাইড্রাইডের ক্ষেত্রে কী হয় দেখো, আমরা প্রত্যেকের ক্ষেত্রে না এখানে Z/Eটা ক্যালকুলেট করব, Z/E প্রত্যেকটা এলিমেন্টের করব প্লাস তার করেসপন্ডিং অ্যানায়নের করব। তাহলে Z/E অফ হাইড্রোজেন করব একবার করব Z/E অফ H-। দেখো একটা আর একটা, তাই না? একটা প্রোটন একটা ইলেকট্রন, আর এখানে একটা প্রোটন দুটো ইলেকট্রন। তাহলে এই যে চেঞ্জটা কতটা হলো, 1 থেকে 0.5, মানে 50%-এর চেঞ্জ হয়ে গেল Z/E ভ্যালু। Z/E কমে গেলে কি হবে, Z/E ভ্যারিজ উইথ 1/R। তো তাহলে Z/E কমলে রেডিয়াস কী হবে, বাড়বে না? তাহলে Z/E যদি 50% কমে যায় তাহলে রেডিয়াসটাও ওই একই রেটে বেড়ে যাবে, অনেকটা বেড়ে যাবে। এদের ক্ষেত্রে কী হচ্ছে দেখো, খুবই তুমি বুঝতেই পারবে ভ্যালু লিখলেই। Z/E কত, আমি ফ্লুইডের কথা বলছি খালি। তাহলে ফ্লুইড হচ্ছে তোমার 9, তাহলে Z হচ্ছে 9, 9 1 9/10। চেঞ্জ কতটা হলো, 1 থেকে 9/10, তাই না? তার মানে 1/10 মানে 0.1 ইউনিটের চেঞ্জ হলো। 0.1 ডিভাইডেড বাই অরিজিনাল মানে 1 × 100 মানে 10% মতো।
10% মতো এখানে Z/E কমলো, কিন্তু এখানে Z/E কমে গেল 50% মতো। তাহলে এখানে F থেকে F মাইনাসে গেলে যতটা রেডিয়াস বাড়বে, H থেকে H মাইনাসে গেলে রেডিয়াস আরও অনেকটা বেড়ে যাবে, এবং এতটাই বেড়ে যাবে যে F মাইনাস, Cl মাইনাস, ইভেন Br মাইনাস তাকে ছাড়িয়ে যাবে হাইড্রাইড আয়নের রেডিয়াস। এটা খুবই একটা এক্সেপশনাল কেস, কিন্তু খুবই ইন্টারেস্টিং কেস। এখন আবার বলছি, যেহেতু এখানে আমরা কোয়ালিটেটিভ আলোচনা করছি, কোয়ান্টিটেটিভ আলোচনা করছি না, তাই এক্স্যাক্টলি কত হবে ভ্যালুটা ওইটা নিয়ে আমাদের জানার দরকার নেই। আমরা খালি এটুকু জানবো যে F মাইনাস, Cl মাইনাস এবং ইভেন Br মাইনাসের থেকেও বেশি ভ্যালু হবে H মাইনাসের, একমাত্র আয়োডাইডটা বড় থাকবে। এখন F মাইনাস থেকে Cl মাইনাসের বড়, তার থেকে Br মাইনাসের বড়, এটা তো আর মানে কি বলবো, আলোচনা করার কোনো ব্যাপার নেই, কারণ যত আমরা নিচের দিকে নামছি সেম গ্রুপে রেডিয়াস বাড়ছে। আমাদের মূল আলোচ্য জায়গা হচ্ছে এইটা, যে H মাইনাসটা এতটাই বেড়ে যাচ্ছে যে ওটা Br মাইনাসের থেকেও বেশি হয়ে যাচ্ছে, এবং তারপরে I মাইনাস। এটা জাস্ট মনে রাখতে হবে, এটা মনে রাখা ছাড়া আর কোনো অপশান নেই। এটা খুবই একটা ইন্টারেস্টিং এক্সাম্পল। অ্যাকচুয়ালি অনেকগুলো এক্সাম্পল লিখে নিয়েছি এখন, দেখো 3 থেকে 10 অবধি। প্রথমটা দেখো N3 মাইনাস, F মাইনাস, O2 মাইনাস, H মাইনাস। আমি একটু আগে বললাম যদি অনেকগুলো আয়ন থাকে তাহলে আমাদের আগে দেখে নিতে হবে যে সেই আয়নগুলো তার মধ্যে কেউ আইসো ইলেকট্রনিক আছে কি না। তাহলে দেখো এখানে নাইট্রোজেন, N3 মাইনাস, F মাইনাস এবং O2 মাইনাস, এরা সবাই হচ্ছে আইসো ইলেকট্রনিক। কেন? N3 মাইনাসে দেখো 7খানা প্রোটন, 10টা ইলেকট্রন, F মাইনাসে 9টা প্রোটন, 10টা ইলেকট্রন, আর O2 মাইনাসে 8টা প্রোটন, 10টা ইলেকট্রন। 10টা ইলেকট্রন সবার আছে আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিকের ক্ষেত্রে কী হয়, Z/E ভ্যারিজ উইথ 1/R, তার মানে Z বাড়লে আর কমবে, ইটা তো ফিক্সড, ইলেকট্রন তো ফিক্সড 10টা সবার। তাহলে যার Z বেশি তার আর কম, Z বেশি সব থেকে কার? ফ্লোরিন, তাহলে ওর আর সব থেকে কম। তাহলে আনসার কী হবে? আনসার হবে ফ্লোরিনের সব থেকে কম, তারপরে O2 মাইনাসের, তারপরে N3 মাইনাসের। এই হাইড্রাইডটা সবার উপরে হবে। কেন উপরে হবে? কারণ দেখো বাকি যে 3জন আছে, ফ্লুরাইডের থেকে তো হাইড্রাইডের বেশি হয়, আমরা একটু আগেই দেখলাম। ফ্লুরাইড, ক্লোরাইড এবং ব্রোমাইডের থেকেও হাইড্রাইডের বেশি হয়। এবার বাকি যারা আছে তারা সবাই সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট। সেকেন্ড পিরিয়ড ভাবো, ব্রোমাইড হচ্ছে সেকেন্ড, থার্ড, ফোর্থ পিরিয়ডের একটা এলিমেন্ট, তার থেকেও যদি হাইড্রাইডের বেশি হয় তাহলে এই সেকেন্ড পিরিয়ড অক্সাইড বা নাইট্রেটের থেকে তো বেশি হবেই। তাহলে এই হয়ে গেল। পরেরটা দেখো, আমরা একটু আগে এটা নিয়ে আলোচনা করছিলাম যে কী করবো, এখানে স্ক্যান্ডিয়াম সব থেকে বেশি আর নিকেল সব থেকে কম 3D সিরিজে, এইটা কনফার্ম। এবার মাঝখানে কে আসবে? অবশ্যই জেরেন আসবে, আর ক্রোমিয়ামটা এখানে থাকবে, তাই না? এটা দেখো অনেকগুলো আছে। এখানে কি হচ্ছে দেখো, আগে আবারও তাহলে ওইটা করি যে আইসো ইলেকট্রনিক কেউ আছে কিনা। আইসো ইলেকট্রনিক তো অবশ্যই আছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম পরপর এরা থাকে, এরা 3জন পরস্পরের আইসো ইলেকট্রনিক। আবার এই লিথিয়াম আর বেরিলিয়াম এরা আবার পরস্পরের আইসো ইলেকট্রনিক, তাই তো? এবার দেখো আমরা এরকমভাবে লিখি, এটা গ্রুপ 1-এ লিথিয়াম এখানে থাকে, তার পাশে বেরিলিয়াম, লিথিয়ামের পরে সোডিয়াম, এখানে ম্যাগনেসিয়াম, এখানে অ্যালুমিনিয়াম, এই 5জন দেওয়া আছে এখানে। তাহলে এটা 11, এটা 12, এটা 13। ন্যাচারালি এই 3 যদি আইসো ইলেকট্রনিক হয়, এদের ক্যাটায়নগুলো যদি আইসো ইলেকট্রনিক হয়, এই যে Mg2+, Na+, আর Al3+, এদের মধ্যে সব থেকে ছোট সাইজ কার হবে? যার Z সব থেকে বেশি, অর্থাৎ অ্যালুমিনিয়াম। তাহলে এই 3জনের মধ্যে তো আমরা বুঝতে পারলাম যে অ্যালুমিনিয়াম ছোট, তার থেকে বড় হচ্ছে Mg2+, তার থেকে বড় হচ্ছে Na+, এইটুকু কনফার্ম, ঠিক আছে? আর এই দুজনের মধ্যে এটা 3, এটা 4, লিথিয়াম প্লাস মানে হচ্ছে 2টো ইলেকট্রন, বেরিলিয়াম 2+ মানেও 2টো ইলেকট্রন। তাহলে এবার বেরিলিয়ামের হচ্ছে তোমার এখানে Z বেশি 4, তাই বেরিলিয়ামের সাইজ ছোট হবে, ঠিক আছে? তাহলে দেখো ম্যাগনেসিয়াম 2+-এর থেকে অ্যালুমিনিয়ামটা ছোট, এটা তো বোঝাই যাচ্ছে আইসো ইলেকট্রনিক বলে। আচ্ছা, এবার ম্যাগনেসিয়ামের থেকে বড় হচ্ছে সোডিয়াম। আবার ম্যাগনেসিয়ামের থেকে আমরা একটু আগে ফার্স্ট কোয়েশ্চেনে করলাম কি, লিথিয়াম, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম, এই 3টে ক্যাটায়নের মধ্যে লিথিয়াম ক্যাটায়ন সব থেকে বড়, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম। তাহলে দেখো ম্যাগনেসিয়ামের থেকে বড় লিথিয়াম, আবার ম্যাগনেসিয়ামের থেকে বড় সোডিয়ামও। এবার সোডিয়াম আর লিথিয়ামের মধ্যে কে বড়? Li+ আর Na+-এর মধ্যে অবভিয়াসলি Na+ বড়, কারণ একই গ্রুপে ওরা আছে, নিচে নামলে রেডিয়াস বাড়বে। এখন Na+-এর যদি একটা শেল চলে গিয়ে যদি থার্ড শেল আউট হয়ে গিয়ে যদি
ফার্স্ট আর সেকেন্ড শেল থাকে, তাহলে লিথিয়াম প্লাসেরও সেকেন্ড শেলটা আউট হয়ে গিয়ে শুধু ফার্স্ট শেল আছে। তাহলে অ্যাট এনি কস্ট Na প্লাসের কিন্তু রেডিয়াস Li প্লাসের থেকে বেশি হবে। তাহলে এই যে ম্যাগনেসিয়ামের থেকে বেশি Na প্লাস আমরা লিখেছি এখানে, ইনফ্যাক্ট ম্যাগনেসিয়ামের আগে ম্যাগনেসিয়াম আর সোডিয়ামের মাঝখানে Li প্লাসটা চলে আসবে। তাহলে আমরা এখানে সবার আগে মানে সব থেকে বড়ো আমরা কাকে দেবো? Na প্লাসকে, ঠিক আছে। আর বেরিলিয়াম হচ্ছে সব থেকে কম, বেরিলিয়াম সোডিয়ামের লিথিয়াম প্লাসের থেকে বেরিলিয়াম 2 প্লাস ছোটো। এবার লিথিয়াম প্লাস থেকে ছোটো তো বটেই, এবার লিথিয়াম প্লাস থেকে ছোটো হয়ে ও অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়াম 3 প্লাসের থেকেও ছোটো হয়ে যায়। কেন? কারণ অ্যালুমিনিয়াম 3 প্লাসে আলটিমেটলি থার্ড শেলটা আউট হয়ে গিয়ে দুখানা শেল পড়ে থাকে, আর এখানে সেকেন্ড শেলটাও আউট হয়ে গিয়ে একটা শেল পড়ে থাকে, সুতরাং এর রেডিয়াস অবভিয়াসলি ছোটো হবে। এখন এটার সাপোর্টিভ যে ডেটা আছে, ডেটা মানে হচ্ছে এদের রেডিয়াসের ভ্যালু পিকোমিটার ইউনিটে। আমি ব্যাপারটা লিখে এনেছি, আমি যদি তোমাকে বলি ব্যাপারটা, তাহলে দেখো এখানে সোডিয়ামটা লেখা নেই এখানে, আমি এখান থেকে শুরু করছি। 76, এটা 72, এটা 53 আর এটা 45, এই হচ্ছে এদের রেডিয়াসের ভ্যালু। এখন এই যে এখানে টোটাল যে 10খানা কোয়েশ্চেন লেখা আছে, তার মধ্যে আমার মতে এই পার্টিকুলার কোয়েশ্চেনটা, এই 5 নম্বর কোয়েশ্চেনটা সব থেকে ট্রিকি। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমরা এইটা একেবারে মুখস্থ করে নাও, মানে পরপর কারা কারা থাকবে। এই 5টা কিন্তু খুব কনফিউজিং এবং আমরা খুব কনফিউজড হয়ে যাই। যদি এইগুলো পরীক্ষাতে আসে এবং তুমি যদি একদম 100% কনফার্ম না হও যে হ্যাঁ এটা আমি পড়েছিলাম, মুখস্থ করেছিলাম, এটাই, যদি এরকম না হয় তাহলে এটা বানিয়ে লেখার চেষ্টা পরীক্ষায় না করাই ভালো। কারণ সবসময়ই বানিয়ে চেষ্টা করতে গেলেই মানে লজিক্যালি ভাবতে গেলেই ভুল হয়ে যাবে, কারণ এইটা অদ্ভুত টাইপের একটা এক্সেপশনাল কেস। যাই হোক, 6 নম্বরটা দেখো, টাইটানিয়াম, হ্যাফনিয়াম এবং জার্কোনিয়াম। আমরা একটু আগেই দেখলাম যে এটা অ্যাকচুয়ালি টাইটানিয়াম মানে এটা গ্রুপ 4, ঠিক আছে। স্ক্যান্ডিয়াম গ্রুপ 3-তে থাকে, তাহলে এটা গ্রুপ 4 হচ্ছে টাইটানিয়াম। আর এখানে জার্কোনিয়াম আর হ্যাফনিয়াম অলমোস্ট ইকুয়াল ডিউ টু ল্যান্থানাইট কন্ট্রাকশন, ঠিক আছে। এখানে দেখো এরা তিনজনেই হচ্ছে তোমার আইসো ইলেকট্রনিক, 11খানা প্রোটন, 10টা প্রোটন, 9টা প্রোটন, কিন্তু ইলেকট্রন সেম, 10টা করে ইলেকট্রন, এই সব জায়গাতেই 10টা করে ইলেকট্রন আছে। তাহলে আইসো ইলেকট্রনিকদের মধ্যে আবারও Z/E ভ্যারিজ উইথ 1/R, তাহলে যার Z বেশি তার আর কম, Z বেশি কার আর কম। তাহলে আমাদের অর্ডারটা আমি এখানে লিখতে পারি যে দিস ইজ দ্য অর্ডার, রাইট। আটেরটা দেখো সাজানোই আছে আবারও, একটা পার্টিকুলার পেরেন্ট অ্যাটমের থেকে তার ক্যাটায়নটা সাইজে ছোট হয় এবং তার অ্যানায়নটা সাইজে বড় হয়। এটা সবথেকে সোজা কোয়েশ্চেন। আচ্ছা, এটাও আর একটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। দেখো লিথিয়াম, তার নিচে থাকে সোডিয়াম, তার পাশে লিথিয়ামের পাশে বেরিলিয়াম এবং তার নিচে হচ্ছে ম্যাগনেসিয়াম। আমরা একটু আগে জানলাম যে লিথিয়াম ম্যাগনেসিয়ামের ভ্যালু প্রায় কাছাকাছি হয় ডিউ টু ডায়াগোনাল রিলেশনশিপ, একটু কম বেশি হয় কিন্তু স্টিল আমরা এদেরকে মানে অলমোস্ট সেম ধরে নিই। আর সোডিয়াম তো সব থেকে বেশি, ডাউন দ্য গ্রুপ ভ্যালু বাড়ে আর লেফট টু রাইট ভ্যালু কমে যায়। তাহলে সব থেকে ছোটো বেরিলিয়াম, সব থেকে বড় সোডিয়াম, মাঝখানে এদের দুজনের ভ্যালু অলমোস্ট ইকুয়াল। তাহলে আমরা এখানে কী লিখবো? এটার আমরা লিখব যে সোডিয়াম সব থেকে বড়, তারপরে লিথিয়াম আর ম্যাগনেসিয়াম অলমোস্ট ইকুয়াল, আর সব থেকে ছোটো হচ্ছে বেরিলিয়াম, রাইট। লাস্ট দেখো এরা তিনজনই হচ্ছে থার্ড পিরিয়ড এলিমেন্ট। থার্ড পিরিয়ড শুরুই হয় সোডিয়াম দিয়ে আর শেষ হয় আর্গন দিয়ে, তাই তো। সোডিয়াম 11, আর্গন 18, আর আর্গনের ঠিক আগে থাকে ক্লোরিন 17। এখন লেফট টু রাইট যদি আমরা যাই তাহলে অ্যাটমিক রেডিয়াস কমতে থাকে, কিন্তু কমতে গিয়েও লাস্টে এসে ভ্যালুটা বেড়ে যায়। কেন? কারণ এদের আমরা ভ্যান্ডারওয়াল রেডিয়াস মাপি, তাই জন্য। তাহলে এই ক্ষেত্রে আর্গন সব থেকে বেশি ডিউ টু ভ্যান্ডারওয়াল রেডিয়াস, আর এই দুজনের মধ্যে অবভিয়াসলি ক্লোরিন ছোটো, সোডিয়াম বড়। তাহলে সোডিয়াম অ্যান্ড দেন ক্লোরিন, ঠিক আছে। আরও একটা আছে দেখো 11 নম্বর, স্ক্যান্ডিয়াম, কপার, টাইটানিয়াম, ম্যাঙ্গানিজ, নিকেল। এখানে আমরা কি বলেছিলাম যে স্ক্যান্ডিয়াম তো সব থেকে বেশি, আর টাইটানিয়ামের পরে Zn আর Cu চলে আসে মাঝখানে, তাই এখানে Cuটা আছে, Znটা তো নেই। আর তারপরে কি আছে? ম্যাঙ্গানিজ আর নিকেল অ্যাজ ইউজুয়াল। নিকেল তো সব থেকে কম, সুতরাং এই হচ্ছে অর্ডার, ঠিক আছে। পরেরটা দেখো, এটা হচ্ছে গ্রুপ 11,
আমরা বলেছিলাম গ্রুপ 11-এও 3D 4D 5Dতে কী হয়, জেনারেল ট্রেন্ড ফলো হয়, এক্সেপশন হয় না। তাহলে কপারের থেকে বেশি হবে সিলভারের এবং তারপরে ম্যাগনেসিয়ামের। এক্সেপশন হলে এদের দুজনের সমান হয়ে যেত, সেটা এখানে হয় না। আচ্ছা 13টা দেখো, আর 14 টাকা করে নিই। স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম পরপর 4 জন আছে। তাহলে প্রথম ম্যাঙ্গানিজ পর্যন্ত প্রথম 5 জনের তো ভ্যালু কী হয়, ক্রমশ কমে যায় তো রেডিয়াস। তাহলে এটা এরকম ঠিকই আছে, যা দেওয়া আছে এটাই কারেক্ট অর্ডার। ঠিক আছে, এটা দেখো 13টা কী বলছে, রেডিয়াস অফ কার্বন ইন C2H6, C2H4 অ্যান্ড C2H2, মানে ইথেন, ইথিলিন আর অ্যাসিটিলিন। আমরা জানি ইথেনে CC সিঙ্গেল বন্ড থাকে, ইথিলিনে ডাবল বন্ড থাকে, আর অ্যাসিটিলিনে ট্রিপল বন্ড থাকে, তাই তো? সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড আর ট্রিপল বন্ড লিখেছি। এই যতগুলো বন্ড থাকে এটাকে আমরা কি বললাম আগের দিনকে, বন্ড অর্ডার। আর আমরা তার পাশাপাশি এটাও বললাম যে বন্ড অর্ডার ভ্যারিজ উইথ 1/, বন্ড লেংথ। ঠিক আছে, তাহলে বন্ড লেংথ সব থেকে কম কোথায়, এখানে। বন্ড অর্ডার ম্যাক্সিমাম 3 আর বন্ড লেংথ সব থেকে কম। তাহলে বন্ড লেংথটা এরকম হোমো অ্যাটমিক না, এরা একই অ্যাটম তো, কার্বন অ্যাটম। তাহলে হোমো অ্যাটমিকের জন্য আমরা কি জানছিলাম, যে কোভ্যালেন্ট রেডিয়াস কী হয়, এই যে এর হাফ হয় না, দুটোর যা ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স তার হাফ হয়। তাহলে আমরা এটা বলছিলাম যে আর কোভ্যালেন্ট হোমো অ্যাটমিকের ক্ষেত্রে ডিস্টেন্স বাই 2। ডিস্টেন্স মানে হচ্ছে বন্ড লেংথ, আমরা এরকম লিখতে পারি, বন্ড লেংথ বাই 2। এইটা আমরা আগের দিন শিখেছিলাম ফর্মুলা। তাহলে বন্ড লেংথ যদি এর সব থেকে কম হয় তাহলে বাই 2 করলেও কী হবে, সব থেকে কম হবে, তাই না? আর এর বন্ড লেংথ সব থেকে বেশি, তাহলে এর কোভ্যালেন্ট রেডিয়াস, কার্বনের কোভ্যালেন্ট রেডিয়াস সব থেকে বেশি। তাহলে একই অ্যাটম সিঙ্গেল, মানে একটাই পার্টিকুলার কার্বন অ্যাটম, বিভিন্ন জায়গায় তার রেডিয়াস বিভিন্ন রকম হচ্ছে। তাহলে আমরা কী লিখবো, যে আর কোভ্যালেন্ট অফ কার্বন, কার্বনের কোভ্যালেন্ট রেডিয়াসের ভ্যালু, কার্বনের কোভ্যালেন্ট রেডিয়াসের ভ্যালু তাহলে C2H2-তে সব থেকে কম হবে। কেন? কারণ ওখানে বন্ড অর্ডার সব থেকে বেশি, তাই বন্ড লেংথ কম, তাই রেডিয়াস কম। তারপরে ইথিলিন অ্যান্ড ফাইনালি ইথেনের সব থেকে বেশি হবে। ঠিক আছে, আচ্ছা লাস্ট প্রবলেম আজকে দেখো, CC আর XX বন্ড লেংথ দিয়ে দিয়েছে। আবারও বন্ড লেংথ বাই 2 করলে আমরা কী পেয়ে যাব, এখান থেকে CCর ওই কার্বনের রেডিয়াস পেয়ে যাব। তাহলে আমরা, আচ্ছা ওইটা মুছে দিয়ে যাবে, আর অফ কার্বন কত, 1.54 বাই 2, আর আর অফ এক্স কত, 1.0 বাই 2, 0.5, আর এটা 7 0.77 অ্যাংস্ট্রম। হ্যাঁ, অ্যাংস্ট্রম লিখে দিই। কোয়েশ্চেনটা কী বলছে, ক্যালকুলেট CX বন্ড লেংথ। CX বন্ড লেংথ মানে, আর দুজনে ইলেকট্রোনেগেটিভিটি দিচ্ছে আলাদা আলাদা। আলাদা আলাদা যদি ইলেকট্রোনেগেটিভিটি হয় সেক্ষেত্রে আগের দিন আমরা ফর্মুলা ইউজ করেছিলাম। কি ফর্মুলা? ফর্মুলা ছিল ডিস্টেন্স মানে বন্ড লেংথ অফ CX ইকুয়াল টু কী লিখবো আমরা, আর অফ কার্বন প্লাস কার্বন, যাই হয় ঠিক আছে কার্বনই বলি, আর অফ এক্স মাইনাস কিছু একটা মাইনাস করতে হবে। কত মাইনাস করতে হবে? 0.09 ইন্টু এক্স অফ এ মাইনাস এক্স অফ বি, এরকম একটা ফর্মুলা ছিল। আমরা এই ফর্মুলার নাম আগের দিন বলিনি, নামটা হচ্ছে শোমাকার স্টিভেনসন ফর্মুলা। আগের দিন যেখানটায় বলেছিলাম সেখানে এটা লিখে নাও নামটা, শোমাকার অ্যান্ড স্টিভেনসন ইকুয়েশন। তাহলে আমাদের এখানে জাস্ট ভ্যালু বসিয়ে দিলেই হবে। 2 and 3 বলেছে ওদের ইলেকট্রোনেগেটিভিটি, তাহলে কত হবে দেখো, 0.77, 0.5 মাইনাস 0.09 ইন্টু 2 আর 3 ডিফারেন্স কত, 1, তার মানে এটাই থাকলো। তাহলে 7, 1.27 মাইনাস 0.09 অ্যাংস্ট্রম, মানে হচ্ছে 9 আর 8, তাই তো 1.18 অ্যাংস্ট্রম। তাহলে এইটা হয়ে গেল আমাদের এই যে CX
বন্ড লেংথ। ওকে, তাহলে আজকের ভিডিও এইটুকুই থাকবে। যে সমস্ত এক্সেপশনসগুলো এবং পরবর্তী যে কোয়েশ্চেন্সগুলো আলোচনা করলাম, আশা করা যায় বোঝাতে পেরেছি। এইবার তোমরা তোমাদের যা এমসিকিউ বই আছে বা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স যা আছে সেইগুলো সলভ করতে গিয়ে তোমরা দেখবে আর কোনো রকম অসুবিধা আর হচ্ছে না। নেক্সট ভিডিওতে আমরা পড়বো আয়নাইজেশন এনার্জি। তবে যাওয়ার আগে আরেকবার বলি যে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করো, যাতে করে নোটিফিকেশানসগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে এইটুকুই, টাটা।